নমস্কার বন্ধুরা, আমি মানিক। তোমাদেরকে পুনরায় আমাদের আলোচনায় স্বাগত। আমরা ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষার পূর্বের বছরের পরীক্ষার প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমরা 2015 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, বিশেষ করে জেনারেল পেপার বা পেপার 1। তো সেটির দুটি পার্ট হয়ে গেছে, এটি তৃতীয় পার্ট। আমরা দ্বিতীয় পার্টে শেষ করেছিলাম প্রশ্ন নম্বর 34-এ, অর্থাৎ আমরা ডিআই করছিলাম। ডিআই এর টেবিল চার্টটা আমরা সম্পূর্ণ করেছিলাম। আজকে আমরা তার পরে থেকে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি তারপরের প্রশ্ন, এই যে 35 থেকে 38-এর প্রশ্নটি একটি বিশেষ স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আছে, যেটাকে আমরা বলি পাই ডায়াগ্রাম। আমি পাই ডায়াগ্রাম নিয়ে আমি অনেকগুলো ক্যালকুলেশন করেছি, তোমরা অবশ্যই দেখে নেবে, আমাদের চ্যানেলে রয়েছে। ডিআই নিয়ে একটি কমপ্লিট প্যাকেজ রয়েছে, একেবারে বেসিক থেকে শুরু, ঠিক আছে? তো সেটাকে দেখে নেবে তোমরা। তো দেখো এখানে কি বলেছে, যে এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস দিয়ে দিয়েছে, যে এত সংখ্যক টোটাল ছাত্রছাত্রী এখানে যত রয়েছে। তো এবারে পার্সেন্টেজে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে এখানে ড্রামা ক্লাসেস, কুকিং ক্লাসেস বলে সব পার্টিকুলার ভাগ ভাগ রয়েছে। তো এই যে 36,000 বলতে 3,600 যে ছাত্র, এরা কিন্তু এরকম পার্সেন্টেজ, মানে এত পার্সেন্টেজ ছাত্র এই 3600-র মধ্যে কুকিং ক্লাস করে, কেউ সিঙ্গিং ক্লাস করে। তো এরকম পার্সেন্টেজে রয়েছে। তো এর থেকে বোঝা যায় যে আমাদেরকে উত্তর করতে হবে নর্মালি। তো দেখো প্রথম প্রশ্ন রয়েছে, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস এনরোল্ড। টোটাল নাম্বার অফ স্টুডেন্টস বলেছে, এনরোল্ড মানে ভর্তি হয়েছে, ইন স্টিচিং মানে স্টিচিংয়ে কতজন ভর্তি হয়েছে, অ্যান্ড ড্রামা নাটকে, ক্লাসেস টুগেদার অর্থাৎ আমাকে স্টিচিং বার করতে হবে, ড্রামাও বার করতে হবে, এবং তারা একসাথে কত হচ্ছে সংখ্যা, সেই সংখ্যাটা আমাদেরকে এখন বার করতে হবে। তো দেখো আমাদের স্টিচিংয়ে দেখতে পাচ্ছি 11%, তাই না? আবার দেখছি ড্রামাতে রয়েছে 13%। তো এক একটা করতে হবে, এক একটা ক্যালকুলেশন করে নেই আমরা। তো প্রথমে আমরা স্টিচিং করছি, স্টিচিংটাকে এস দিয়ে শুরু করছি। আচ্ছা, স্টিচিংয়ে কত পার্সেন্ট ছিল? এই যে দেখতে পাচ্ছি 11%। তাহলে 11% মানে কত পার্সেন্ট অফ 100-এর। এবারে তার সাথে কত টোটাল সংখ্যা ছিল, টোটাল সংখ্যার উপরে করতে হবে 3,600। তো 3,600 বলে দেখো এইখানে দুটো শূন্য, এখানে আমি দুটো শূন্য কেটে দিলাম। এবারে টোটাল কত দাঁড়ালো, 11 গুণিতক 36, তাহলে কত হচ্ছে 11 6 66-র 6, হাই থাকলো 6, 11 3 33 আর 6 মিলে হচ্ছে 396। তাহলে স্টিচিং বেরিয়ে গেল। এবার আমার ড্রামাতে দেখে নিই, ড্রামাতে কত ছিল 13%, তাহলে 13% মানে ইন্টু 36। আর কিছু করার দরকার আছে? সেই একই তো ক্যালকুলেশন করে এটাই আসবে। তো এটাকে আমরা ক্যালকুলেশন করি, 13 6 78-এর 8, হাই থাকলো কত 7, 13 3 39 আর 7 যোগ করলে হচ্ছে 46, 46। তাহলে 468 ড্রামা। তো এবারে এখানে বেরিয়ে স্টিচিংয়ে এটা, তো দুটোকে যোগ করে দিলেই আমাদের টুগেদার বেরিয়ে যাবে। তো দেখো 6 আর 8 যোগ করলে 14-এর 4, হাতে 1, 9 আর 6 যোগ করলে 15, হাতে 1 ছিল 16, হাতে আরও 1 আছে, 3 আর 4 যোগ করলে 7, 7 আর 1 8 হচ্ছে 864 উত্তর হওয়া উচিত। আমাদের অপশনগুলো দেখি, এ 684, 846, বি 608, এই যে অপশন ডি রয়েছে। অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, তাই না? দেখো 468 রয়েছে, 464 রয়েছে, এই যে আমাদের উত্তর হয়েছে 464। তো এবারে আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। উপরের দিকে রয়েছে 36 থেকে প্রশ্ন কি রয়েছে, হাউ মেনি স্টুডেন্টস এনরোল্ড ইন পেইন্টিং। পেইন্টিং ক্লাসে কতজন ছাত্রছাত্রী এনরোল করেছে। তো স্বাভাবিকভাবে আমাদের কিন্তু আসতে হবে আবার সেই পাই চার্টে, আমাদের দেখতে হবে পেইন্টিংয়ে কত পার্সেন্ট রয়েছে। পেইন্টিংয়ে দেখো রয়েছে 15%। তো 15%, তাহলে আমাকে কী করে করবো, 15 গুণিতক কত হবে 36, তাই না? 15 ইন্টু 36, এটাকে করলে হয়ে যাবে। 15 6 90-এর 0, হাতে থাকলো 9, তাই না? 15 3 45 আর 9 মিলে হচ্ছে 56, না 54, সরি 54, বুঝতে পারলে না? 15 6 90, হাতে থাকলো 9, তাহলে 15 3 45 আর 9 যোগ করলে হচ্ছে 54, 540। দেখি অপশন আছে কিনা আমার, এই যে অপশন সি রয়েছে 540। খুব ইজি এই অ্যান্সারগুলো। নেক্সট চলে আসি, বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ নাম্বার অফ স্টুডেন্টস এনরোল্ড ইন সিঙ্গিং। অর্থাৎ সিঙ্গিংয়ে কত পার্সেন্ট রেশিও বলেছে। রেশিও মানে হচ্ছে অনুপাত করতে হবে, কার, সিঙ্গিংয়ের
অ্যান্ড ড্যান্সিংয়ের, ওকে, সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং টুগেদার, ও আচ্ছা, এদের একসাথে টুগেদার করতে হবে, মানে এদেরকে বের করে যোগ করতে হবে। তারপরে টু দোজ এনরোল ড্রামা ক্লাসেস, নাটকে যারা অংশগ্রহণ করেছে তাদের সাথে অনুপাত করতে বলেছে। তো প্রথমত আমাদেরকে সিঙ্গিংয়ে বার করতে হবে, আমরা স্টিচিংয়ে বের করেছিলাম, ড্রামাতে বের করেছিলাম, আমাদের এখানে সিঙ্গিংয়ে বার করতে হবে, SI করে দিবে এখানে, দিলে ইজি হবে বুঝতে। সিঙ্গিংয়ে, তো সিঙ্গিংয়ে আমরা দেখে নিই যে কত পার্সেন্টেজ ছিল সিঙ্গিংয়ে, আর কত দিয়েছে এই সিঙ্গিংয়ে আর ড্যান্সিং, তো একটু দেখে নিই একসাথে আমাদের টাইপটা। সিঙ্গিংয়ের হচ্ছে 18%, ড্যান্সিংয়ে হচ্ছে 21%। সিঙ্গিং হচ্ছে 18, ড্যান্সিং হচ্ছে 21%। তাহলে সিঙ্গিংয়ে হচ্ছে 21%, তাহলে 21 গুণিতক 21 ছিল তো, নাকি 18 ছিল? সিঙ্গিংয়ে ছিল 18, সরি, সিঙ্গিংয়ে ছিল 18 গুণিতক 36, ভালো করে দেখে নাও আরেকবার। সিঙ্গিংয়ে ছিল এই যে সিঙ্গিংয়ে 18% এবং ডান্সিংয়ে হচ্ছে 21%, ঠিকই করছি আমি। তাহলে সিঙ্গিংয়ে যদি হয় 18%, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করতে হবে। তো 18 6 হচ্ছে 108, ভালো করে যদি দেখো 108, তারপরে 18 3 54, তাহলে 8 4 6 648 আমাদের বেরোলো কি সিঙ্গিংয়ে। আর এরপরে আর কত রয়েছে, এরপরে ছিল আমাদের ড্যান্সিংয়ে, তাই তো? ড্যান্সিংয়ে কত হচ্ছিল? ড্যান্সিংয়ে ছিল 21 গুণিতক 36, 21 গুণিতক 36, তাহলে 21 6 কত হচ্ছে? 21 6 হচ্ছে 126, তাই না? 2 6 12, 120, আর 1 6 6 126। এবারে 21 3 63 হচ্ছে, ভালো করে দেখো, 21 3 63, তাহলে কত হচ্ছে? 6 2 3 5 1 6 7, 756। তাহলে দুটোকে যোগ করতে হবে, কারণ আমরা তো বলেছি যে টুগেদার বলেছে। 8 6 14 4, তারপরে 4 5 9, এখানে হাতে 1 ছিল, 8 6 14 হয়েছিল, হাতে 1 ছিল, 9 আর 1 10, তাহলে আবার হাতে 1, 6 7 13, 1 14, তাহলে 1401। এবারে কি বলেছে? রেশিও করতে বলেছে, তাহলে রেশিও মানে কি? বাই কতর সাথে? ড্রামা। ড্রামা কত হয়েছিল? ড্রামা আমরা বের করেছিলাম অলরেডি। ড্রামা কত হয়েছিল? ড্রামা কত হয়েছিল দেখে নাও, এই দেখতে পাচ্ছ যে ড্রামাতে হয়েছিল 800, না সরি, ড্রামাতে হয়েছিল 468, তাহলে 468 করে নিই, 468 468 4 6 8। এবার আমাদেরকে অনুপাত করতে হবে, প্রথমে 2 দিয়ে করি, 2 7 14, 2 0 0, 2 2 4, 2 2 4, 2 3 6, 2 4 8। এবারে আবার 2 করি, 2 3 6, 2 5 10, তাই না? 2 1 2, 2 1 2, 2 1 2, 2 1 2, 2 7 14, 2 7 14। আচ্ছা, এবারে কততে আসবে? 3 দিয়ে করি, 3 3 9, আর 2 7 আছে কারণ 11 ছিল, 3 9 27, 3 3 9, 3 9 27, 3 1 3, 3 1 3, 5 ছিল, 3 এখানে 2 আছে, 3 7 21। আচ্ছা, এই তো হয়ে বেরিয়ে গেছে 39 3, 1 7 আর একটু আগে হলো, তাহলে 3 এখানে থাকলো, আর এখানে কিছু নেই, মানে এখানে 1 আছে, তাহলে 3/1 ইজিক্যাল টু 3:1। দেখো দিকে আছে না, এই যে অপশন এ আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে, অপশন এ। তো ক্লিয়ার? একটু ঠিকঠাক ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। এর বলছে হাউ মেনি স্টুডেন্টস আর নট এনরোল্ড, ভালো করে পড়বে, এখানে নট এনরোল্ড বলেছে, মানে ভর্তি হয়নি, ইন কুকিং ক্লাসেস, কুকিং ক্লাসে কতজন ছাত্রছাত্রী ভর্তি হয়নি। তো তাহলে আমাদেরকে কুকিং ক্লাসে আগে কত বের করে ফেলতে হবে, তারপরে টোটালের থেকে আমরা বিয়োগ দেবো। তো কুকিং ক্লাসে দেখতে পাচ্ছি যে এখানে বলেছে এই যে কত পার্সেন্ট দেখতে পাচ্ছি, 22% পেয়েছি, তাহলে 22%-এর আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হবে। 22%, তাহলে 22% মানে 22 গুণিতক 36 কেন হচ্ছে আশা করি বলার দরকার নেই, আগে থেকে বলেছি। তো 22 6 কত?
21 হয়েছিল, 106, 22 হচ্ছে 132, কারণ দেখো 20 6 120 আর 6 দিনে 12, তো সমান 120 আর 12 হলো 132। আচ্ছা 22 3 কত হচ্ছে 66, 22 3 66, তাহলে 2 3 6 9, এটা 2 হলো, 3 6 9 6 1 7, 792, তাহলে 792টাকে আমাকে বিয়োগ করতে হবে কার থেকে, 3600 থেকে, দিলে বেরিয়ে পড়বে 792, 10 থেকে 8 গেলে, সরি 10 থেকে 2 গেলে 8, এখানে 9 আছে, 9 থেকে 9 গেলে 0, এখানে 5 আছে, তো 15 থেকে 7 গেলে 8, এখানে 2 আছে কারণ 1 নিয়ে নেওয়া হয়েছে, 2808, এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো অপশন ডি রয়েছে অ্যান্সার। তো আশা করি পাই চার্ট থেকে তোমাদের কোনো সমস্যা থাকলো না, ইজি ছিল। এবারে চলে আসছি 39 দাগের প্রশ্ন, এটা আবার নেক্সট প্রশ্ন আসছে, বলছে ইনফরমেশান, একটা তথ্য, ইনফরমেশান হচ্ছে মেনলি তথ্য। এবার সেই তথ্যটা কি নিয়ে, এ কম্বিনেশন অফ সাউন্ড, যেটা মধ্যে সাউন্ড থাকবে, ভিডিও থাকবে, টেক্সট থাকবে, গ্রাফিক্স থাকবে, অ্যানিমেশন থাকবে, তো এত সব কিছু থাকবে কোনটার মধ্যে? অপশন এ দেখছি মাল্টি প্রোগ্রাম। আচ্ছা মাল্টি প্রোগ্রাম কিন্তু একটা প্রোগ্রাম, সেখানে ইনফরমেশান তো সে ক্রিয়েট করবে, ইনফরমেশান তো তৈরি করবে, তাহলে মাল্টি প্রোগ্রাম হবে না, কারণ এটা একটা ইনফরমেশান। মাল্টি প্রসেস, এটাও একটা প্রসেস, এটা কি করে, কোনোভাবেই সম্ভব নয়। মাল্টি ফেসেট মানে হচ্ছে বহু রঙিন, বহু রঙিন, কিন্তু এখানে সাউন্ড, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স, অ্যানিমেশন এখানে সেটা বলছে না। আমরা সবাই জানি যে এই উত্তরটা মাল্টিমিডিয়া হবে, কারণ মাল্টিমিডিয়া মানে আমরা সব বলতে পারি, অর্থাৎ ভিডিও, অডিও, টেক্সট সব কিছু থাকে একটা মাল্টিমিডিয়ার মধ্যে, তাই না? তাই এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে মাল্টিমিডিয়া, নট মাল্টিফেসেট। রাইট টার্ম নয় মাল্টিফেসেট, অনেক হতে পারে, কিন্তু এই কম্পিউটারের ক্ষেত্রে রাইট টার্ম হচ্ছে মাল্টিমিডিয়া। এটি আইসিটি থেকে কোয়েশ্চেন এসেছিল। এবারে আসছি সিডি রোম। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা ডিভিডি বা সিডি শুনেছি, এই যে সিডি রোম এটা একটা মেমোরি কার্ড, যেই মেমোরি কার্ডটা সাধারণত আমরা দেখি যে ওটা নর্মালি ওর কোনো ভেতরে কোনো সার্কুলার জিনিস নেই বা কোনো রোলিং হওয়ার কিছু জিনিস নেই, ওখানে কিছু কিছু ম্যাটেরিয়াল থাকে, যেই ম্যাটেরিয়ালগুলি কিন্তু ওই ডাটাটাকে স্টোর করতে সাহায্য করে। আমরা সিডি রোম সম্পর্কে যতটুকু আমরা আলোচনা করেছিলাম। তো এখানে কি বলছে দেখো, সেমিকন্ডাক্টর মেমোরি না, এটা সেমিকন্ডাক্টর মেমোরি নয়। ম্যাগনেটিক মেমোরি, চুম্বকীয় মেমোরি, এটাও নয়। ট্রানজিটরি মেমোরি, এটাও নয়। আমি কি বলেছিলাম, কিছু মেটেরিয়াল দিয়ে তৈরি, তাহলে মেমোরি মেড অফ অর্গানিক মেটেরিয়ালস, এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বারকোড। তোমরা নিশ্চয়ই বারকোড দেখে থাকবে। বারকোড সাধারণত কোনো প্রোডাক্টের হতে পারে বা কোনো এলিমেন্টের হতে পারে। তো এই বারকোডটা আমরা বারকোড যে তার মধ্যে কি থাকে, মানে বারকোডের মধ্যে তো তথ্য থাকে, সেই ইনফরমেশন যে থাকে সেই ইনফরমেশনগুলো কিভাবে করা হয়ে থাকে। ফর দ্য ইন্টারভেনশন, তো একটু সমস্যা হয়েছিল। তো এবার চলে আসি যে 41 নম্বর প্রশ্ন, বারকোডস আর ইনফরমেশন ইউজিং। যে বারকোডসগুলি হয়ে থাকে আমরা যেগুলোতে অনলাইন পেমেন্ট করি বা আরও অন্যান্য এরকম করে থাকি, তো এইরকম সব যে বারকোডগুলি, ওর যে ইনফরমেশানগুলো ওখানে যে কোনো কোডিং বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডিটেলগুলোতে রেখেছে, সেগুলো কেমন করে রেখেছে? বলছে পাঞ্চ হোলের মাধ্যমে, ওই যে ডিটেলগুলোকে পাঞ্চ হোল ব্যবহার করে করা হয়েছে না। পাঞ্চ হোল কী করে হবে? পাঞ্চ হোল মানে হচ্ছে কোনো বিশেষ ধরনের একটা হোল, গর্ত আমরা যেকে বলি। থিক অ্যান্ড থিন লাইন্স, মোটা পুরু লাইনের মাধ্যমে। আমরা দেখেছি বারকোড কিন্তু লম্বা লম্বাও হয়, আবার কিন্তু এটা চারকোনা হয়ে থাকে। তো এক্ষেত্রে থিক লাইন এগুলো কম্পিউটার কিন্তু বোঝে না। কম্পিউটার বোঝে কিন্তু একটা জিনিস, যেটা হচ্ছে ডট। ওকে, লাইন্স অ্যান্ড ডিফারেন্ট কালার্স এগুলো হয় না। ওকে, তাহলে ডটসই একমাত্র যার মাধ্যমে ইনফরমেশনটাকে স্টোর করে রাখা হয়। নেক্সট প্রশ্নে যাই এবারে। প্রশ্ন নম্বর আমরা করলাম 41, তাই না? ও এপাশে আসতে হবে। আচ্ছা, বলছে এ গ্রুপ অফ পিপল, একদল মানুষ, হ্যাজ অ্যাক্সেস টু কম্পিউটার্স। একদল মানুষ, এখানে একদল মানুষ পেলাম, এ গ্রুপ অফ পিপল, তাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, মানে সুবিধা দেওয়া হয়েছে কিসের? কম্পিউটারের অ্যান্ড ইন্টারনেটের। তাহলে একদল মানুষকে কম্পিউটার এবং ইন্টারনেটের সুযোগ দেওয়া হয়েছে বা অ্যাক্সেস দেওয়া হয়েছে। হোয়াইল অ্যানাদার গ্রুপ, যখন অন্য গ্রুপটিকে কী করেছে? ডাজ নট হ্যাভ অ্যাক্সেস, তাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়নি, কম্পিউটারে হোক ইন্টারনেট দুটো ক্ষেত্রে।
তো এখানে দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু গ্রুপস, এই দুটো দলের পার্থক্য কি বলছে? প্রথমে হচ্ছে ডিজিটাল ডিভাইড, একেবারে প্রথমেই উত্তর রয়েছে, এটাকে ডিজিটাল ডিভাইড বলে। ডিজিটালি অর্থাৎ কম্পিউটারের দিক থেকেও এবং ইন্টারনেট দুটো থেকেই তাকে আলাদা করা হয়েছে। অপশন বি ইন্টারনেট ডিভাইড, এর তো হবেই না ইন্টারনেট ডিভাইড, কারণ কম্পিউটারটাও তো দেওয়া হয়নি, অ্যাক্সেস দেওয়া হয়নি। ওয়েব ডিভাইড, ওয়েবও সেই কম্পিউটার বা ইন্টারনেটের রিলেটেড, ইন্টারনেট রিলেটেড, তাহলে এটাও হবে না। ইলিটারেসি, তারা যে অশিক্ষিত, তারা যে জানে না তা নয়, তাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়নি, তো অপশন ডিও হবে না। আমাদের অ্যান্সার কিন্তু অপশন এ হচ্ছে। নেক্সট প্রশ্ন যাই। নেক্সট প্রশ্ন বলছে গ্রুপ অফ ইনস্ট্রাকশনস, অর্থাৎ অনেক কিছু তথ্যের মাধ্যমে কাউকে ইনস্ট্রাকশন করা হচ্ছে, ইনস্ট্রাকশন নির্দেশ আমরা বলি, গ্রুপ অফ ইনস্ট্রাকশনস দ্যাট ডাইরেক্টস এ কম্পিউটার, যেটা কম্পিউটারকে চালিত করে, এটাকে কি বলা হয়? সাধারণত আমরা বলতে পারি প্রোগ্রাম, তাই না? তবে এখানে সেই প্রোগ্রামটিকে বলেনি, গ্রুপ অফ ইনস্ট্রাকশনকে বলেছে, ওই ইনস্ট্রাকশনগুলিকে বলেছে, ঠিক আছে? যেটা আমাদেরকে বলতো, যে যদি বলতো সেটাকে সেই মাধ্যমটা কি, তখন হয়তো প্রোগ্রাম হতো, কিন্তু এখানে হবে মেমোরি, স্মৃতি। ক্লিয়ার? স্টোরেজ হবে না, লজিকও হবে না, প্রোগ্রামও হচ্ছে না এখানে। অপশন এবারে 44-এ আসি। বলছে দ্য ইনস্টিটিউট মানে কোন প্রতিষ্ঠান, হোয়ার যেখানে, অ্যান্ড হোয়েন কোথায় এবং কখন ফার্স্ট কম্পিউটার ইনস্টল করা হয়েছিল। দেখো এটা ফ্যাকচুয়াল, এটা একটু ফ্যাক্ট বেসিস, একেবারে বিগিনিংয়ের দিকে প্রশ্ন, কম্পিউটারের যখন বেসিক ইনফরমেশনগুলো জানবে সেই জায়গায় ছিল এটা। এটা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে প্রথমে ব্যবহার করা হয়েছিল, যেটা কলকাতাতে ছিল, এবং জানো নিশ্চয়ই যে তৎকালীন সময় কিন্তু ব্রিটিশরা কিন্তু এখানেই বেশি, কলকাতাতেই বেশি আধিপত্য করছে। তো 1955-এ এটা হয়েছিল, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ক্যালকাটাতে এটা করেছিল। নেক্সট প্রশ্ন চলে আসি, কিয়োটো প্রোটোকল, এই প্রোটোকলটা থেকে বারবার প্রশ্ন আসে, আমি বারবার এটাকে ভিভিআই বলি, বারবার বলি, এখান থেকে ভালো করে পড়ে যাবে। তো এই কিয়োটো প্রোটোকলটার মেন মোটিভ ছিল যে গ্রিন হাউস গ্যাসকে ডিক্রিজ করা। তো এখানে দেখা যাক কি বলছে, ইউএন রেজলিউশন উইথ এ গোল অফ ইনক্রিজিং ফুড প্রোডাকশন, না, ফুড প্রোডাকশন নিয়ে কিয়োটো প্রোটোকলের কোনো মাথা ব্যথা নেই। ইন্টারন্যাশনাল ট্রিটি উইথ এ গোল অফ সেভিং এন্ডেঞ্জার্ড স্পেসিস, এটাও নয়, এন্ডেঞ্জার্ড স্পেসিস নিয়ে তার আলোচনার বিষয় ছিল না। অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রিটি উইথ এ গোল অফ রিডিউসিং মেজর গ্রিন হাউস গ্যাসেস, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ গ্রিন হাউস গ্যাসগুলোকে কম করার জন্য একটা ট্রিটি করা হয়েছিল, এটা হচ্ছে কিয়োটো প্রোটোকল। তারপরে দেখো বলছে an agreement among members of the World Trade Organization to ensure free trade, না, এটাও হচ্ছে না, ফ্রি ট্রেডস নিয়ে এটা কোনো এটা বলা নেই। নেক্সট প্রশ্ন যাই। নেক্সট প্রশ্ন বলছে হুইচ ন্যাচারাল ডিজাস্টার, ভালো করে মাথায় রাখতে হবে, প্রাকৃতিক বিপর্যয় কজেস মোর ডেথস দ্যান আদার, অন্যান্য যে এখানে অপশনগুলো রয়েছে তাদের মধ্যে সব থেকে বেশি ডেথ, মৃত্যু বয়ে আনে, কোনটা? বলছে ফ্লাডিং মানে বন্যা। আমরা দেখেছি বন্যা হলে কিন্তু একটা বিশেষ করে বহু এলাকাকে কিন্তু সে বন্যা কবলিত করে দিয়ে যায় ফ্লাডিং হলে। আর্থকুয়েকে হয়, তবে আর্থকুয়েকের ডিস্ট্রাকশন বেশি হয়, অর্থাৎ দেখবে ঘর বাড়ি ভেঙে যায়, স্থাপত্য ভেঙে যায়, কিন্তু মানুষের মৃত্যু কম হয়। ভলক্যানো অর্থাৎ আগ্নেয়গিরি, ওখান থেকে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হলে মানুষ সচেতন হয়ে সেখান থেকে পালিয়ে যায়, এখানেও মৃত্যুর হারটা কম। হারিকেন ঝড়টা কিন্তু একটা নির্দিষ্ট পার্টিকুলার এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে, এটা দিয়েও মৃত্যু কম হয়। তাহলে আমরা বলতে পারি অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবারে 47 থেকে প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইউনিটস ইজ ইউজ টু মেজার ইন্টেন্সিটি অফ নয়েজ, নয়েজের ইন্টেন্সিটি, ঠিক আছে? নয়েজ মানে আওয়াজ, যে কোনো আওয়াজ হতে পারে। তো এটা মাপার জন্য কোনটাকে ব্যবহার করা হয়? খুব ইজি ছিল, ডেসিবেল হয়ে থাকে। হার্জ হয় না, কারণ এটা বিশেষ করে ইলেকট্রিসিটি এগুলোর ক্ষেত্রে হয়ে থাকে, তরঙ্গের ক্ষেত্রে, ইলেকট্রিক তরঙ্গের ক্ষেত্রে হয়ে থাকে। ফন এটা একটু সাউন্ডের ক্ষেত্রে, লাউডনেস অফ দ্য সাউন্ডের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু এখানে ইন্টেন্সিটি অফ নয়েজ বলেছে। আর ওয়ার্ডটা তো তড়িতের ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে ওয়ার্ডটাও হবে না, ফনটাও হতে পারতো, কাছাকাছি ছিল যদি, কিন্তু অ্যাকচুয়াল মেজারমেন্ট করা হয় ডেসিবেল দিয়ে সাউন্ডের ইন্টেন্সিটিটা, তাই এখানে ডেসিবেল অ্যান্সার হবে। আর এখানে অ্যান্সার আছে না, উপরে যেতে হবে, উপরে কি বলেছে দেখে নিই। 48 এটা 50 চলে এলো, 48, ম্যাচ দ্য লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2, লিস্ট 1 এবং লিস্ট 2 মেলাতে বলেছে। তো লিস্ট 1-এ দেখতে পাচ্ছি এখানে অনেক ঝড়ের নাম দিয়েছে, সাইক্লোন,
হারিকেন, টাইফুন, উইলি উইলি। এবারে এগুলো কোথায় সব থেকে বেশি হয়? দেখো একটু ভালো করে যদি আমাদের দেখি, লক্ষ্য করি, এই সাইক্লোন ঝড়টা কিন্তু ভারতে বেশি হয়, তাই না? এবং তারপরে যদি চলে আসি, টাইফুনটা চীনে বেশি হয়। তো এই দুটোকে যদি মেলাই দেখি, এর সাথে থ্রি কিন্তু দেখতে পাচ্ছি দুটো অপশনে রয়েছে, এর সাথে থ্রি কিন্তু দুটো বিতে রয়েছে, সিতে রয়েছে। ওকে, ঠিক আছে। এবারে সির সাথে ওয়ান কিন্তু দেখতে পাচ্ছি এটাতে রয়েছে, তাই না? তার মানে আমার মনে হচ্ছে অ্যান্সার এটা হবে, বাকিগুলো মিলিয়ে নিই। দেখো আমরা হারিকেন ঝড়টা কিন্তু আমেরিকাতে বেশি দেখতে পাই, তাই হারিকেন ঝড়টা বির সাথে দেখো দেখি চারের কোথায় মিল আছে, বির সাথে এই যে চারের মিল আছে। তারপরে উইলি উইলি তাহলে অস্ট্রেলিয়াতে হয়ে থাকে, তাহলে উইলি উইলি অস্ট্রেলিয়া দেখো কোথায় হচ্ছে, ডির সাথে টু এর মিল আছে। ব্যাস, আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে গেল। নেক্সট আসি। তারপরে কি বলেছে, হোয়াট কজেস লাং ডিজিজ কল্ড, যার নাম দিয়েছে অ্যাসবেস্টোসিস। তো আমাদের ফুসফুসের বিভিন্ন রকম রোগ হয়, তো তার মধ্যে একটা রোগ হচ্ছে অ্যাসবেস্টোসিস। তো এখানে কোন অপশানটি হবে? একটা কমন সেন্স থেকে উত্তর করা যায় যে অ্যাসবেস্টস থেকে আসে। তো এখানে অ্যাসবেস্টসটা কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাইব্রাস সিলিকেট টাইপের। এগুলো কিন্তু ফুসফুসে গিয়ে ফুসফুসের একটা বিশেষ ধরনের একটা রোগের সৃষ্টি হয়, এই যে নাম হচ্ছে অ্যাসবেস্টোসিস। তো ফাইব্রাস ঘটিত এটা কিন্তু একটা রোগ। ওকে, এবং বিশেষ করে এখানে 6টি মিনারেল যুক্ত থাকে এই অ্যাসবেস্টসে। এগুলো ডিটেলে যদি পড়তে চাও তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি ডিটেলে এই অ্যাসবেস্টস নিয়ে আলোচনা করব। এবারে 50 নাম্বার কোয়েশ্চেন, অফ দ্য ফলোয়িং গ্যাসেস, নিচের মধ্যে যে যতগুলি গ্যাস রয়েছে, হুইচ ইজ দ্য মোস্ট রেসপন্সিবল, অধিক দায়ী কিসের জন্য? ফর গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়নের জন্য সব থেকে বেশি দায়ী। এটা ভাবার দরকার, চোখ বন্ধ করে কার্বন ডাইঅক্সাইড করতে হয়, তাই না? কার্বন ডাইঅক্সাইড সব থেকে বেশি। তারপরে রয়েছে, হু ওয়াজ রেসপন্সিবল ফর বিগিনিং অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া, ভারতে ইংরেজি শিক্ষার যে সূচনা বা সূত্রপাত কে ঘটিয়েছিল? নিচে রয়েছে দেখো, লর্ড কার্জন, লর্ড ডালহৌসি, উইলিয়াম বেন্টিক, ম্যাকাউলে। দেখো ম্যাকাউলের সাথে কনফিউশন হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি যিনি রেসপন্সিবল এখানে বিগিনিং ঘটিয়েছিল তিনি কিন্তু উইলিয়াম বেন্টিং। 1835 কি না 1835 সালে, ঠিক 1835 সালে তিনি ইংলিশ অ্যাক্ট চালু করেন, ঠিক আছে, যাতে করে তিনি বলেন যে যাতে এখানে ইন্ডিয়াতে যাতে ইংলিশটাকে কিন্তু ভালোভাবে করা হয়ে থাকে। তাহলে ইংলিশ অ্যাক্টের মাধ্যমে, এটা ইংলিশ এডুকেশন অ্যাক্টের মাধ্যমে তিনি শুরু করেছিলেন এটা। উইলিয়াম বেন্টিং তৎকালীন গভর্নর জেনারেল ছিলেন। তারপরে হু সাজেস্টেড, কে বলেছে যে দ্য এম অব এডুকেশন, শিক্ষার লক্ষ্য হওয়া উচিত টু বি ডেভেলপ ভ্যালুজ, মূল্যবোধ গড়ে তোলা, যেমন কি ফিয়ারলেসনেস অব মাইন্ড, মনে ভয় থাকা উচিত নয়, স্ট্রেংথ অব কনসিয়াস, বিবেকের শক্তি, ইন্টিগ্রিটি অব পারপাস, উদ্দেশ্যের যেন একটা সংহতি থাকে। তো দেখো যখন এই শিক্ষা নিয়ে অনেক কিন্তু আমরা বলতে পারি যে অনেক রকম রিফরমেশন হয়েছে, তো এটা শুরু হয়েছে কিন্তু 1948 এবং 1947-এর দিকে। শিক্ষার যে আমরা উডস ডিসপ্যাচ এবং এগুলো ম্যাকাউলে মিনিট এগুলো সব আলোচনা করেছি আমরা যখন হায়ার এডুকেশনে, যখন আমাদের সৌগতবাবু আলোচনা করছেন নিশ্চয়ই। তো এখানে দেখো যে বলছে ইন্ডিয়ান ইউনিভার্সিটি, যখন এডুকেশন কমিশন যখন তৈরি হয়েছিল, ইন্ডিয়ান ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 1948 থেকে 1949 সালে, তারাই রেকমেন্ড করেছিল এই পার্টিকুলার মোটোটা। ক্লিয়ার? তাহলে কোয়েশ্চেন নাম্বার 52 আশা করি বুঝতে পেরেছো। এর পরের প্রশ্নে যাই, কোয়েশ্চেন নাম্বার 53, দ্য অ্যাওয়ার্ড, যে পুরস্কার যেটি দেওয়া হয়, গিভেন বাই দ্য কাউন্সিল, কে দেয়? কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, এরা পুরস্কারটা দেয় কিসের জন্য? ফর ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন, গুরুত্বপূর্ণ নিবেদন, কিসের ক্ষেত্রে? ইন দ্য ফিল্ড অফ সায়েন্স, বিজ্ঞানে যদি কেউ তারা কি করে, তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়। কোন পুরস্কার? নিচের মধ্যে রয়েছে ভাটনগর অ্যাওয়ার্ড, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, নেহেরু লিটারেসি অ্যাওয়ার্ড, বোরল্যাং অ্যাওয়ার্ড। তো দেখো এখানে উত্তরগুলি আমরা কি করি? এলিমিনেশন পদ্ধতি ইউজ করি। দেখো দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, এটা সাধারণত যে কোনো খেলা বা স্পোর্টসের তার কোচকে দেওয়া হয়। কাকে দেওয়া হয়? কোচকে দেওয়া হয়। নেহেরু কাকে? যে কোনো ইন্ডিয়ান সিভিলিয়ান হতে পারে যিনি বিশ্বের
দরবারে কোনো ভালো কাজ করেছেন, বিশেষ কোনো সংহতির ক্ষেত্রে, শান্তির ক্ষেত্রে কাজ করেছেন, তাদেরকে কিন্তু ইন্ডিয়ানদেরকে কি পুরস্কার দেওয়া হবে? এই নেহেরু পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে। বোরল্যান্ড অ্যাওয়ার্ডটা কাকে দেওয়া হয়? সাধারণত যারা সায়েন্টিস্ট বা রিসার্চার তাদেরকে দেওয়া হয়, তবে এটা সায়েন্সের ক্ষেত্রে নয়, এটা কিন্তু এগ্রিকালচারের ক্ষেত্রে। কিসে বললাম? এগ্রিকালচারের ক্ষেত্রে। ক্লিয়ার? তো তাই এখানে আমাদের অ্যান্সার ভাটনগর অ্যাওয়ার্ড। ভাটনগর অ্যাওয়ার্ড হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে দেওয়া হয়। ক্লিয়ার? দেখো এবার মেলাতে বলছে, এইরকম প্রশ্ন এখন প্রায় বলতে গেলে আসে না, তবুও আমাদের করতে হবে, কারণ এরকম এই পার্টিকুলার রকমের হয়তো এরকম না আসতে পারে, কিন্তু রিসেন্টলি বিশেষ করে অ্যানসিয়েন্ট কোনটা এগুলো নিয়ে একটা সাজানো হতে পারে। তো এখানে বলেছে লিস্ট 1 এবং লিস্টটি রয়েছে। লিস্ট 1-এ ইউনিভার্সিটিদের নাম রয়েছে এবং তাদের স্থান রয়েছে। তো প্রথমে রয়েছে ডক্টর হরি সিং গৌড় ইউনিভার্সিটি। দ্বিতীয় রয়েছে দেখতে পাচ্ছি যে শ্রীমতী নাথাবাই দামোদর থ্যাকারসে ইউনিভার্সিটি, SNDT ইউনিভার্সিটি, শ্রীমতী নাথাবাই দামোদর থ্যাকারসে ইউনিভার্সিটি। তারপরে রয়েছে মহারাজা সায়রজাই ইউনিভার্সিটি। তারপরে রয়েছে জয়নারায়ণ ব্যাস ইউনিভার্সিটি। তো দেখো এই আমরা দেখতে পাচ্ছি যে SNDT ইউনিভার্সিটি, এই যে শ্রীমতী নাথিবাই দামোদর ইউনিভার্সিটি, এটা কিন্তু মুম্বাইতে অবস্থিত। এবারে মহারাজা সায়নজি এই ইউনিভার্সিটি, এটি কিন্তু অবস্থিত হচ্ছে বাদোদরাতে। অ্যাকচুয়ালি এই মহারাজা সায়ন ইউনিভার্সিটি, এটা আগে নাম ছিল অ্যাকচুয়ালি বরোদা কলেজ, বরোদা কলেজ, কারণ বরোদাতে অবস্থিত, ভাদোদরার বরোদাতে অবস্থিত। তবে এটা 1881 নাগাদ ছিল, কিন্তু পরবর্তী সময় 1995 সাল নাগাদ এটা কিন্তু ইউনিভার্সিটি হয়ে যায়, MS ইউনিভার্সিটি, অর্থাৎ এটা ডিম টু বি ইউনিভার্সিটি ছিল, তাকে ইউনিভার্সিটি করে দেওয়া হয়। তারপরে JN ব্যাস ইউনিভার্সিটি, অর্থাৎ আমরা জয় নারায়ণ যে ইউনিভার্সিটি, এটা যোধপুরে অবস্থিত। এবং হরি সিং গৌড় ইউনিভার্সিটি, এটা হচ্ছে সাগরে অবস্থিত। এমনকি এই ইউনিভার্সিটির নামটা পরে হয়, আগে কিন্তু এটা সাগর ইউনিভার্সিটি নামে পরিচিত ছিল। ডক্টর হরি সিং গৌড় ইউনিভার্সিটিটা অনেক পরে নামকরণ করা হয়ে থাকে। তাহলে আমরা দেখে নিই, একটু মিলি করে নিই। তাহলে এটা হচ্ছে 4, A4, আচ্ছা A4 হচ্ছে। তারপরে B হচ্ছে 1, C হচ্ছে 2 এবং D হচ্ছে 3। তাহলে আমাদের অপশন A হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলছে দ্য ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, যেটাকে আমরা বলি ইগনু, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, কেম ইনটু এক্সিস্টেন্স, এটা কবে সূচনা হয়েছিল? একেবারে পাতি কোশ্চেন ছিল এটি, একেবারে সেপ্টেম্বরে 1985 সালে হয়েছিল। এই ইউনিভার্সিটি কিন্তু এখনকার দিনে সবথেকে বড় ইউনিভার্সিটি বলে মানা হয়। এখানে যখন আমরা দেখেছিলাম যে এই ইউনিভার্সিটিতে প্রায় 22 লাখ স্টুডেন্ট কিন্তু এখানে স্টাডি করেছে। এমন এই মুহূর্তে তার রানিং স্টুডেন্ট প্রায় 4 মিলিয়ন মতো, 4 লক্ষের মতো এখানে স্টুডেন্ট রয়েছে রিসেন্ট নাও। ওকে, তো তাহলে এটি যথেষ্ট বড়, এবং এটা তাহলে এই অ্যান্সারটা কি হলো? সেপ্টেম্বর 1985। এবার চলে আসি, তবে হ্যাঁ এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু চালিত করে। আমাদের দিল্লিতে এর সেন্ট্রাল পার্ট রয়েছে। এবারে একটা রয়েছে রিডিং কম্প্রিহেনশন, যেটা বারবার থাকে তোমাদের। দেখো রিডিং কম্প্রিহেনশন আমি কি বলেছি টেকনিক ওয়াইজ, আমি বলেছিলাম প্রথমে তোমরা প্রশ্ন পড়বে, তারপরে আসবে কি করতে, তারপরে চলে আসবে কোশ্চেন অ্যান্সার সলভ করতে। তো বলছে হোয়াট ডাজ দ্য আর্ট অফ রাইটিং টু দ্য ম্যানস ক্যারেক্টার, অর্থাৎ কারোর যদি লেখার যদি ক্ষমতা থাকে, ভালো লিখতে পারে, তাহলে সেটা মানুষকে কি করতে পারে? রাইটিং ডু টু এ ম্যানস ক্যারেক্টার, রাইটিংটা কি করতে পারে, কি প্রভাব আনতে পারে? এখানে অপশনগুলো কি রয়েছে? ইট মেক্স হিম এ ফুল ম্যান, সম্পূর্ণ মানুষ করে দেয়। ইট মেক্স হিম এ রেডি ম্যান, প্রস্তুত মানুষ। ইট মেক্স হিম এন এক্স্যাক্ট ম্যান, একেবারে মানুষ। ইট মেক্স হিম এ গুড অথার। তো এইগুলো মনে হচ্ছে যেন এই গুড অথারটা হতে পারে, তবে আমরা আসবো, ঠিক আছে, আমরা আলোচনা করে দেখব যে কোনটা হতে পারে। সরি, প্যাসেজটা পড়ে হোয়াট শুড বি দ্য রিয়েল অবজেক্ট অফ টিচিং, অর্থাৎ টিচিং বলছে রিডিংয়ের মূল উদ্দেশ্য কি হওয়া উচিত? এখানে অপশনগুলো দিয়েছে টু ডিস্টিল দ্য কন্টেন্টস, টু আন্ডারস্ট্যান্ড অথার্স ভিউজ অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন ইন ডে টু ডে লাইফ, নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউজ, টু ওয়ে অ্যান্ড কনসিডার। আমরা যদি এবারে পড়বো, যখন পড়তে আমরা কিন্তু পেয়ে যাবো। তাহলে এখানে উদ্দেশ্য চেয়েছে, আগেরটা কি চেয়েছিল, এখানে চেয়েছে রিডিংয়ের উদ্দেশ্য, এখানে বলছে রাইটিংটা কি করে। আমরা কিন্তু মাথায় ঢুকিয়ে নিই কী কী প্রশ্ন রয়েছে। তারপরে বলছে নেক্সট প্রশ্ন চলে গেলাম, হোয়াট ক্যান বি ডান
উইথ রিগার্ড টু দ্য মিনার শর্ট অফ বুকস, একেবারে সংক্ষিপ্ত বইদের ক্ষেত্রে কি করা যেতে পারে, মিনার শর্ট অফ বুকস, মিনার প্রকৃতির যে বইগুলো থাকে তো তাদের সাথে কেমনভাবে ডিল করা উচিত। তারপরে বলছে ইফ এ ম্যান রিডস ভেরি লিটল, যদি একজন মানুষ খুব অল্প পড়ে, ওকে, হোয়াট মাস্ট বি প্রিটেন্ড, সে তাহলে কী ছলনা করতে পারে, তো এটাও আমরা খুঁজবো। নেক্সট চলে যাই, ও সরি, নেক্সট রয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এদের মধ্যে কোন শব্দটি সুইটেবল রিপ্লেস, একেবারে উপযুক্ত সিনোনিম হতে পারে কনফারের, ইউজড ইন দ্য অ্যাবাভ প্যাসেজ, কনফার ওয়ার্ডটি খুঁজতে হবে এবং তার সিনোনিম এখানে বার করতে হবে কোনটা হতে পারে। তো আমরা চলে আসি রিডিং প্যাসেজটাতে। বলছে রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউজ, আমি এমনভাবে পড়বো যাতে আমি অধিকাংশ মানে জানি না এরকম পড়বো। রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউজ, nor to believe and take for granted, nor to find, talk and discourse, but to weigh and consider। তো এগুলো নট করে বলছে, এগুলো করা উচিত নয়। নট টু বিলিভ, হ্যাঁ, নট টু কন্ট্রাডিক্ট, নট টু রিফিউট, নট টু টেক গ্রান্টেড, নট টু ফাইন্ড, টক অ্যান্ড ডিসকোর্স, বাট টু, তবে করতে কি বলছে, বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার করতে বলছে। তো আমার এইরকম একটা প্রশ্ন ছিল যে রিডিং কেন করা হয়, দেখে নিই প্রশ্নটা কি ছিল। এই যে রিয়েল অবজেক্ট অফ রিডিং, রিডিংয়ের অবজেক্ট কি, উদ্দেশ্য কি হওয়া উচিত, দেখো এখানে অপশনগুলির মধ্যে আমি এক্ষুনি এইটা পেলাম, টু ওয়ে অ্যান্ড কনসিডার। দেখো টু ওয়ে অ্যান্ড কনসিডার আছে কি নেই, এ দেখো টু ওয়ে অ্যান্ড কনসিডার। তো এখানে আমার কোনো মানে জানার প্রয়োজন ছিল, অবশ্যই নয়। তারপরে চলে আসে নেক্সট প্রশ্ন বলছি, আমরা রিডিং প্যাসেজটা পড়ি। সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড, অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। অর্থাৎ বই পড়া নিয়ে বলছে, তো কিছু কিছু বইকে এরকম বলছে টেস্টেড করতে হবে, কিছুকে গিলে খেতে হবে, আবার কিছু চেবাতে হবে, আবার কিছুকে ডাইজেস্ট করতে হবে। দ্যাট ইজ সাম বুকস আর টু বি রিড অনলি ইন পার্টস, কিছু কিছু বই বলছে সংক্ষেপে পড়তে হবে। আদার টু বি রিড বাট নট কিউরিয়াসলি, কৌতূহল, বাট ফিউ টু বি রিড হোললি, কিছু কিছু বই আবার পুরো পড়তে হবে উইথ ডেলিগেন্স অ্যান্ড অ্যাটেনশন, যেখানে খুবই মনোযোগিত হবে। সাম বুকস মে অলসো বি রিড বাই ডেপুটি and extracts made of them by others, but that would be only in the less important arguments and the meaner sort of books। আমি এইরকম একটা কোনো লাইন প্রশ্নে পেয়েছিলাম, মিনার শর্ট অফ বুকস। তো মিনার শর্ট অফ বুকসটা কোথায় খুঁজে ফেলি, এই যে মিনার শর্ট অফ বুকস। তো এই ক্ষেত্রে কি করা যেতে পারে, তো এখানে আমাদের অ্যান্সার ছিলই একটু আগেই, আমরা বলেছি যে ওয়ার্ডটা পাবে, যে কি ওয়ার্ডটা পাবে তার আশেপাশে উত্তর আছে। দেখো এখানে আমরা পাচ্ছি যে এই সরি কোথায় গেল, হ্যাঁ, মিনার শর্ট অফ বুকস বাট দ্যাট উড বি অনলি দ্য লেস, তারপরে এই যে রিড বাই ডেপুটি অ্যান্ড এক্সট্রাক্টস মেড অফ দেম বাই আদার, এরকম একটা অপশান ছিল, আমি দেখলাম এক্ষুনি। এই যে কোথায় গেল, টু বি রিড বাট নট কন্ট্রোল, এটা তো প্রথম দিকে ছিল, এটা তো হবেই না। টু রিড অনলি ইন পার্টস, না এটা পার্টসও এখানে কাছাকাছি নেই। এই যে ক্যান বি রিড বাই ডেপুটি অ্যান্ড এক্সট্রাক্টস মেড অফ দেম বাই আদার্স, এইটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে দুটো অ্যান্সার হয়ে গেল। তারপরে চলে আসি আবার প্যাসেজটাকে পড়ি। এলস ডিস্টিলড বুকস আর লাইক কমন ডিস্টিলড ওয়াটার্স, ফ্ল্যাশলি things, reading maketh a full man, তো এখানে রিডিং বলেছে, রিডিং ফুল ম্যান করে, তাহলে আমাদের এখানে যাই ছিল না, রাইটিং কি করে, রাইটিং ডু ম্যানস, রিডিং চাইনি, তো ফুল ম্যান তো রিডিং এর ক্ষেত্রে হয়, তাহলে এই অপশনটা আমার হবে না, এখানে আমি পেয়ে গেছি, তাহলে আমি কাজগুলো সেরে নিয়ে যাই। কনফারেন্স আর রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান্ড এক্স্যাক্ট ম্যান, তাহলে রাইটিং কি করে, এক্স্যাক্ট ম্যান করে, তাহলে আমার অ্যান্সার কিন্তু বেরিয়ে গেল। রাইটিং কি করে, এখানে গুড অথার করে না, বা রেডি ম্যানও করে না, করে অ্যান এক্স্যাক্ট ম্যান। উত্তর হলো। নেক্সট আসি, আমার তিনটে উত্তর অলরেডি ডান হয়ে গেছে। অ্যান্ড দেয়ার ফর ইফ এ ম্যান ওয়ার লিটিল, যদি রাইট লিটিল কিছু অল্প লেখে, হি হ্যাড নিড হ্যাভ এ গুড মেমোরি, তারও প্রয়োজন। ইফ হি কনফার লিটিল, আচ্ছা যদি
কনফার ওয়ার্ডটা পেলাম, কারণ কনফারটা কোথায় একটা সিনোনিম বলেছিল। কনফার মানে হচ্ছে ইচ্ছাপূর্ণভাবে কিছু যদি করি, বা ইফ হি কনফার লিটল মানে ইচ্ছাপূর্ণভাবে যদি সে অল্প করে। হি হ্যাড নিড হ্যাভ এ প্রেজেন্ট ওয়েট, তার নির্দিষ্ট তার হাস্যসাধ্যকতার প্রয়োজন আছে। তো এখানে ইফ হি কনফার লিটল মানে যদি সে ইচ্ছেপূর্ণ অল্প কিছু করে। তো দেখি এখানে কনফারের কোনো কি কি সিনোনিম দিয়েছে। কনফারের ডিফার মানে হচ্ছে পার্থক্য হওয়া, হবে না। ডিসঅ্যাপ্রুভ মানে অসম্মতি হওয়া, হবে না। ডেলিভারেট মানে হচ্ছে ইচ্ছাকৃত। রিজেক্ট মানে হচ্ছে প্রত্যাখ্যান করে, তাহলে আমাদের অ্যান্সার ডেলিভারেট হলো। নেক্সট চাই, তাহলে আমাদের 4টে উত্তর হয়ে গেছে, আর বাকি রইল একটি। ইফ এ ম্যান রিডস ভেরি লিটল হোয়াট মাস্ট বি হ্যাপেন, তাই তো? কারণ আমাদের যা দেখছি উত্তর আমাদের হয়ে গেছে, শুধু একটা জিনিসই বাকি। তো দেখি বাকি অংশগুলো পড়ে নিলেই নিশ্চয়ই উত্তরটা বেরিয়ে যাবে। তো বলেছে অ্যান্ড ইফ হি রিড লিটল, এই তো পেয়ে আছে, যদি সে অল্প পড়ে, ইফ হি রিড লিটল হি হ্যাড নিড হ্যাভ মাচ কানিং, তাকে বেশি ছলনা করতে হবে, কানিং করতে হবে। টু সিম টু নো দ্যাট হি ডথ নো, যেটা জানে না সেটাকে তাকে দেখাতে হবে সে বেশি জানে, তাহলে এটা তাকে কানিং করতে হয়। তাহলে যে কম পড়ে, ইফ হি রিড লিটল, তাকে দেখাতে হয় যে সে বেশি পড়েছে। দেখি এই প্রশ্নটা কোথায় ছিল, এই প্রশ্নটা ছিল এই যে, ইফ এ ম্যান রিডস ভেরি লিটল, খুব অল্প পড়ে, হোয়াট মাস্ট বি প্রিটেন্ড, হি মাস্ট প্রিটেন্ড টু হ্যাভ এ গুড মেমোরি, না সে তার ভালো স্মৃতি সে কী করে বলবে, সেটা সে বলবে না। হি মাস্ট প্রিটেন্ড টু নো এ লট, সে অনেকটা জানে, এটা করতে পারে, তাই না? সে অনেক জানে, এইটাকে ভান করাতে পারে, এটাই। হি মাস্ট প্রিটেন্ড নট টু হ্যাভ এ গুড মেমোরি, না এটা কেন করবে, সে করবেই না, যে তার ভালো মেমোরি নেই তাই জন্য সে ভান করবে না, মোটেও নয়। হি মাস্ট প্রিটেন্ড টু বি ওয়াইজ অ্যান্ড উইটি, হ্যাঁ ওয়াইজ হওয়ার চেষ্টা করবে, জ্ঞানী বা উইটি, তবে 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 জানে বেশিটাকে বেশি গুরুত্ব দিতে হবে আমাদেরকে, যে সে বেশি জানে তাই জন্য সে বেশি দেখানোর চেষ্টা করে। তো এই হচ্ছে 2015 সালের প্রশ্নের আলোচনা, আশা করি তোমাদের ভালো লেগেছে। ওকে, এরপরে আমরা নিয়ে আসবো 2017 সালের প্রশ্ন, আমরা ধীরে ধীরে এরকম এগিয়ে যাব। ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের প্রিপারেশন এরকমভাবে চালাতে থাকো। ধন্যবাদ।